আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ মাশাহিদ হোসেন রিফাত স্যারের বাংলা কেন থেকে আজকে তোমাদের স্বরধ্বনি সংক্রান্ত আলোচনা করব। তো দেখো, স্বরধ্বনি যে অধ্যায়টা আছে তোমাদের দশম শ্রেণীর, সেই স্বরধ্বনিতে স্বরধ্বনি, হ্যাঁ, শব্দের অর্থ হচ্ছে নিজ, মানে যে সমস্ত ধ্বনিগুলা নিজে থেকে উচ্চারিত হয় কোনো সাহায্য ছাড়া, ব্যঞ্জন ধ্বনি সাহায্য বা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। তারপর দেখো, আইপিএ নামে একটা সংস্থা, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যাসোসিয়েশন, হ্যাঁ, সেই সংস্থাটি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট হিসেবে 1886 সালে তারা রোমান সংখ্যার আদলে কয়টা 28টি, মোট 28টি স্বরধ্বনি তারা কী করেছেন, আবিষ্কার করেছেন, যেগুলো পরবর্তীতে আমরা 11টা স্বরবর্ণ হিসেবে পাই। হ্যাঁ, তো মৌলিক স্বরবর্ণ কয়টা বলো? স্বরবর্ণ হচ্ছে 11টি। হ্যাঁ, এই ক্ষেত্রে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি, তাই নয় কি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। হ্যাঁ, এখন দেখো, আমরা কি জানি মৌলিক স্বরধ্বনি কোনগুলো? রস্ব ই, রস্ব উ, এ, অ, এ, অ, সরায় আ। এই 7টা মৌলিক স্বরধ্বনিকে আমরা জীবের অবস্থান, জীবের উচ্চতা এবং ঠোঁটের উন্মুক্তি দিয়ে আমরা বিশ্লেষণ করব। দেখো, প্রথমে আমরা লিখলাম জীবের উচ্চতা, আর এটাকে লিখলাম ঠোঁটের উন্মুক্তি। আচ্ছা, এখন দেখো, জীবের অবস্থান অনুযায়ী সেটা 3 প্রকার। কি কি? সেটা হচ্ছে সম্মুখ, মধ্য, পশ্চাৎ। পশ্চাৎ মানে পেছনের অংশ, পশ্চাৎ মানে পিছনের অংশ। আচ্ছা, এখন দেখো, এই 3টা হচ্ছে কি সম্মুখের, এই 3টা হচ্ছে সম্মুখ, এই 3টা হচ্ছে পশ্চাৎ, আর এটা হচ্ছে কি মাঝখানে, এটা মধ্যস্থ, মাঝখান থেকে উচ্চারিত হয়। আচ্ছা, কোথায় এটা মাঝখান থেকে উচ্চারিত হয় সে বিষয়টা জানতে হবে। তুমি যখন উচ্চারণ করবে রস্ব ই শব্দটা, দেখো রস্ব ধ্বনিটা কি? রস্ব ই, রস্ব মানে হচ্ছে হ্রাস পাওয়া। রস্ব মানে কি? রস্ব মানে হচ্ছে হ্রাস পাওয়া। যেহেতু এটা হ্রাস পেয়েছে, সে কারণে এটা হচ্ছে কি রস্ব ই। আর যেটা হ্রাস পাবে না সেটা হচ্ছে দীর্ঘ ই। বুঝতে পেরেছ? আচ্ছা, রস্ব ই যখন তুমি উচ্চারণ করবে, তখন তোমার মুখের ভিতর থেকে জিভটা অনেকটা এভাবে গিয়ে উপরে উঠবে। বুঝতে পেরেছ? জীবের অগ্রভাগ সবসময় উপরের দিকে গিয়ে উঠবে, তখন সেটা হচ্ছে রস্ব ই। তুমি যখন উচ্চারণ করবে, আমি একটু চিত্র সহকারে বোঝাই। এই হচ্ছে ধরো তোমার মুখের অবকাঠামো, হ্যাঁ, এই হচ্ছে তোমার মুখের অবকাঠামো। আচ্ছা, তো এখন আশা করি দেখতে পাচ্ছ। এই ক্ষেত্রে দেখো, তুমি যখন উচ্চারণ করবে রস্ব ই, তখন তোমার জিভটা অনেকটা উপরের দিকে চলে আসবে এরকম, তখন সেটা হচ্ছে রস্ব ই। তুমি যখন উচ্চারণ করবে রস্ব উ, তখন সেটা জিভটা বাজ হয়ে উপরের দিক দিকে পিছনে বাজ হবে, বাজ হয়ে গিয়ে সেটা পিছনের দিকে গিয়ে উঁচুতে উঠবে, তখন সেটা হবে রস্ব ও। বুঝতে পেরেছ? তখন সেটা কি হয়ে যাবে? রস্ব ও। ঠিক যখন তুমি বলবে এ, তখন জিভটা একটু নিচে নামবে, আগের মতো এতটা উপরে উঠবে না। তারপর যখন আবার বলবা অ, তখনও ঠিক একটু পিছন থেকে একটু উপরে উঠবে। তারপর যখন বলবা আ, তখন আ শব্দ উচ্চারণের সময় জিভটা একটু সামনে আসবে, আর এইটাও হালকা একটু যখন অ উচ্চারণ করবা, তখন সেটাও জিভ আস্তে করে একটু পিছন দিকে হালকা উপরে উঠবে। ঠিক আছে, তারপর যখন বলবে সরায়া, জিভ একদম সোজা থাকবে, যে এই ফরম্যাটে থাকবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এই যে এইটাকে বলা হয় জীবের উচ্চতা। জীবের উচ্চতাগুলো কি? উচ্চতা অনুযায়ী এটাকে আমরা বলি উচ্চ, হ্যাঁ, তারপরটাকে বলি উচ্চ মধ্য, তারপরটাকে বলি নিম্ন মধ্য, আর এটাকে বলি নিম্ন। আচ্ছা, দেখো, সাধারণত সমাজে যাদের অর্থ অনেক আছে, তারা কি করে? টাকা বেশি ওড়ায়, তাই না? তারা বেশি টাকা ওড়ায়। তো এই যে যখন এই দুইটা বর্ণকে তুমি ধ্বনিকে তুমি যখন উচ্চারণ করবে, এই দুইটা বর্ণ বা ধ্বনিকে যখন তুমি উচ্চারণ করবে, তখন তোমার মুখ থেকে কি হবে? বেশি বাতাস প্রবাহিত হবে।
কি হবে, বেশি বাতাস প্রবাহিত হবে। দেখো এইখানে হাতটা রাখো, এরপর বলো রস্বই, দেখো অনেক বাতাস আসছে, তাই না? হ্যাঁ, আবার যখন তুমি বলবে যে সরায় আ, তখন এইখানে কিন্তু কোনো বাতাস বের হয় না। এখানে বলো, আমার সাথে সাথে বলো সবাই, আ বের হয়েছে বাতাস না। এখন যদি বলো রস্বই, দেখো বাতাস লাগতেছে কিনা অনেক। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে গরিব। হ্যাঁ, এটা হচ্ছে কি, গরিব, সে কারণে এটার নাম হচ্ছে নিম্ন। হ্যাঁ, এটা হচ্ছে নিম্ন মধ্য, মানে হালকা একটু বাতাস আসবে, আর এইটা উচ্চর মতো এত বাতাস আসবে না। এই দুইটা বর্ণ মনে থাকবে, এই হচ্ছে জীবের অবস্থান। আচ্ছা, তারপর দেখো ঠোঁটের উন্মুক্তি। হ্যাঁ, উন্মুক্তি অনুসারে, ঠোঁটের উন্মুক্তি অনুসারে আমরা এটাকে বলি সংবৃত, এটাকে বলি অর্ধ সংবৃত, এইটাকে বলি অর্ধ বিবৃত, এটাকে বলি বিবৃত। আচ্ছা, দেখো মজার বিষয় হচ্ছে এই যে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত, এইগুলো একটা টেকনিক আছে। সেই টেকনিকটা আসলে কি? সেই টেকনিকটা হচ্ছে, দেখো সংবৃত, সংবৃত মানে আমরা ধরে নিতে পারি যে সংকুচিত হয়ে যায়। যখন সেটা সংকুচিত হয়ে যাবে তখন সেটা হচ্ছে সংবৃত। কীভাবে এবং কি সংকুচিত হবে সেটা আমরা এখন দেখছি। দেখো দেখো এই একটা বৃত্ত আঁকলাম, তাই না? একটা সার্কেল আঁকলাম, একটা বৃত্ত আঁকলাম। তুমি যখন উচ্চারণ করবে রস্ব ই এবং রস্ব উ, তখন তোমার ঠোঁট, রস্ব ই এবং রস্ব উ উচ্চারণ করার সময় তোমার ঠোঁট এই দিক থেকে সংকুচিত হয়ে যাবে, এই দিক থেকে সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো এই দিক থেকে যখন সংকুচিত হয়ে যাবে তখন তোমার ঠোঁটটা হয়ে যাবে অনেকটা এরকম। বুঝতে পেরেছো? তার মানে একটা বৃত্তর মতো হচ্ছে। হ্যাঁ, একটা বৃত্তর মতো হচ্ছে, মানে কি গোলাকার হয়ে যাচ্ছে, বৃত্তের মতো হচ্ছে। তখন সেটা হচ্ছে রস ই এবং রস সংকুচিত হওয়ার কারণে এটার নাম দিয়েছি আমরা সংবৃত স্বরধ্বনি। ঠিক আছে, সংবৃত স্বরধ্বনি। ঠিক দেখো, যখন বলবে এ এবং অ, এটাকে আমরা বলি অর্ধ সংবৃত, তার মানে কি পুরোপুরি সংবৃত না, হালকা সংবৃত। হ্যাঁ, তখন এইটা উচ্চারণ করার সময় দেখবে হালকা একটু এদিক থেকে প্রসারিত হবে। বুঝতে পেরেছো? হালকা। আচ্ছা, তারপর অর্ধ বিবৃত, বিবৃত। তো বিবৃত জিনিসটা আসলে কি? বিবৃত হচ্ছে বিস্তারিত। সো এই যে আমরা ধরে নিলাম বিবৃত মানে হচ্ছে বিস্তারিত। তো যখন দেখবা আ বলবা তখন হালকা আরেকটু প্রশস্ত হবে এবং এই গোলাকারটা কমে যাবে। এরপর যখন সরায়া পড়বা তখন একদম মুখটা কী হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। হ্যাঁ, বিস্তারিত হয়ে গেল না, এটা অনেকটা প্রশস্ত হয়ে যাবে। আ বলার সাথে সাথে সেটা প্রশস্ত হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথম নিয়মটা বুঝতে পেরেছি। এই যে 7টা স্বরধ্বনি আছে, হ্যাঁ, এইগুলোর উপরে যদি আমি কি করি, চন্দ্রবিন্দু দিই, এগুলোর উপরে যদি আমি চন্দ্রবিন্দু দিই তখন সেটা কি হয়ে যাবে, অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি। দেখো এই যে চন্দ্রবিন্দু, চন্দ্র মানে কি, চাঁদ। চাঁদ সাধারণত বাঁকা হয় না, পূর্ণিমা ছাড়া যখন চাঁদ ওঠে তখন কি পূর্ণিমা এবং অমাবস্যার মাঝামাঝি যখন থাকে চাঁদের অবস্থান কেমন হয়, বাঁকা। হ্যাঁ, সেই যে বাঁকাটা আঁকলাম, এটার উপর আমরা একটা বিন্দু দিলাম, সেটা হয়ে গেল কি, চন্দ্রবিন্দু। মনে থাকবে সেটা কি হয়ে গেল, চন্দ্রবিন্দু। হ্যাঁ, দেখো আগে যখন আমরা লিখতাম স্বরধ্বনিগুলা তখন হচ্ছে এই যে এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতাম। হ্যাঁ, এই যে অনুস্বার বিসর্গ আগে এরকম ছিল। হ্যাঁ, যদিও এখন আর এটা নাই। এই যে চন্দ্রবিন্দু হইল প্রত্যেকটার সাথে, সেই কারণে এটাকে কি বলা হয়, অনুনাসিক স্বরধ্বনি। আচ্ছা, দেখো আমরা যদি একটা উদাহরণ দিই তোমাদের, যে লিখলাম ধরো চাঁদ, এইখানে চন্দ্রবিন্দুটা আসলে কোথায় বসবে বলো তো? এই চন্দ্রবিন্দুটা বসবে কোথায়? অনেকেই বলতেছে হচ্ছে যে চ এর উপরে বসবে না, কারণ চ কি, চ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর ব্যঞ্জন ধ্বনির উপরে অনুনাসিক স্বরধ্বনি হয় না। সেক্ষেত্রে এখানে কোথায় হবে বলো? এই যে দেখো সরায় আছে না, চ হচ্ছে ব্যঞ্জন, দ হচ্ছে ব্যঞ্জন, মাঝখানে যে আকার আছে আমরা কি জানি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার চিহ্ন। তো এইখানে কার চিহ্ন হচ্ছে আকার। হ্যাঁ, সেই কারণে দেখো এই যে সরায়ার উপরে যে চন্দ্রবিন্দুটা আছে সেখানে এটার উপরে হবে। বুঝতে পেরেছো? মানে কি, মোট কথা এইখানে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা চন্দ্রবিন্দু অনেক সময় সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, যেমন যারা বা তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেল, হ্যাঁ তাদের, এখানে চন্দ্রবিন্দুটা বসবে কোথায় বলো? আকারের উপরে। ভেরি গুড। মজার বিষয় হচ্ছে ডক্টর সুনীতির মতে এইখানে আরেকটা ব্যঞ্জন ছিল, সেটা হচ্ছে ভে। হ্যাঁ, এটার ব্যবহার কোথায়? আচ্ছা, আমরা অনেক সময় বলি নেড়া দিনে একবার বেল গাছে তোলা যায়, বেল শব্দটা কি, বেল। তো এইখানে দেখো আসছে কি, বেল, বে, বে একটা শব্দ আসছে না, তার মানে এটাও একটা স্বরধ্বনি।
তাই না? বে একটা স্বরধ্বনি। আমরা যদি বলি যে আমার বেলি ফুল পছন্দ, বেলি বে, হ্যাঁ, তো এটাও আছে। আচ্ছা, তো এই স্বরধ্বনিটা পরধ্বনি আমরা এই দুইটার ক্রমান্বয়ে এটাকে আমরা কি করে দিই, বিলুপ্ত করে দিই। উপরে যে চারটা ধ্বনি আছে এইগুলাকে আমরা বলবো অর্ধ স্বরধ্বনি। এগুলাই কি অর্ধ স্বরধ্বনি। কেন দেখো, আমরা যদি একটা উদাহরণ দিই, লিখলাম ধরো চাই, আমরা লিখলাম কি চাই, হ্যাঁ, এটা যখন বাংবা তখন দেখো সরায় আ এবং রস্য ই, হ্যাঁ, হস চিহ্ন দিলাম। এই যে এটাকে দিলাম, এটা কি নাম, এটার নাম হচ্ছে হস বা হসন্ত চিহ্ন। তো হসন্ত চিহ্ন হওয়ার কারণে এই শব্দটা পুরোপুরি হবে না, হ্যাঁ, এটা অর্ধেক হবে। দেখো সাধারণত এইগুলাকে দীর্ঘায়িত করা যায় না, হ্যাঁ, অর্ধ স্বরধ্বনিকে টেনে দীর্ঘায়িত করা যায় না। আচ্ছা দেখো সরায়া পূর্ণাঙ্গ আছে, তারপর রস্যইটা কি আছে, রস্যইটা কি আছে বলো, আমার সাথে সাথে বলো। তোমাদের একটা সহজ উদাহরণ দিই, আমি যদি লিখি, এটা কি লিখলাম, তোমরা অনেকেই বলতেছো একটা, যখন আমরা এটা হস ব্যবহার করব তখন শব্দটা হচ্ছে একটা, হ্যাঁ, কিন্তু যদি হস না ব্যবহার করতাম একটা এরকম বলতো না, কিন্তু যেহেতু এটার নিচে একটা হস আছে সে কারণে এটার পূর্ণাঙ্গ হবে না, তখন কি হবে একটা, তাই না? ঠিক এইটাও, ঠিক এখানে রস্যইটাও কি হস থাকার কারণে সেটা পূর্ণাঙ্গ হচ্ছে না, এটা হচ্ছে অর্ধেক, হ্যাঁ, অর্ধেক স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, সেই কারণে এটার নাম হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আশা করি বুঝতে পেরেছো, এই চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এই চারটাকে একত্রে কি বলে, অর্ধ স্বরধ্বনি। বুঝতে পেরেছো? আচ্ছা আমার সাথে সাথে বলো, রস্য ই, রস্য উ, এ, ও, এইগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি, মনে থাকবে। আচ্ছা, তার পরবর্তী টপিক্সটা হচ্ছে দ্বি স্বরধ্বনি। দ্বি স্বরধ্বনি হচ্ছে এই দুইটাকেই সাধারণত দ্বি স্বরধ্বনি বলে, এটা সংমিশ্রণে গঠিত হয়। পূর্বে ও এর সংমিশ্রণে হইতো, এখন আর এটা না, করে পরিবর্তন করে এখন কোনটার সাথে হচ্ছে ওর সাথে যুক্ত হয়ে, হ্যাঁ, দ্বি স্বরধ্বনি আসলে কি, দ্বি স্বরধ্বনি হচ্ছে দুইটা স্বরধ্বনি পাশাপাশি বসে এবং দুইটাই পূর্ণাঙ্গ উচ্চারণ হবে, হ্যাঁ, দুইটা ধ্বনিই পূর্ণাঙ্গ উচ্চারণ হবে। যেমন আমি যদি বলি অ যোগ রস্য ই, তখন সেটা হবে কি অ যোগ রস্য ই, ওই, তাই না? আমি যদি বলি অ যোগ রস্য ও, তখন সেটা হবে ও, ওই, ও। দেখো একটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে ওই কোন দুইটি ধ্বনির সংযোগে গঠিত, হ্যাঁ, অপশন থাকতে পারে স্বর অ যোগ রস্য ই, ও যোগ রস্য ই, থাকতে পারে আ যোগ রস্য ই, থাকতে পারে অ যোগ, থাকতে পারে এ যোগ রস্য ই। কোনটা সঠিক হবে, কোনটা সঠিক হবে কমেন্ট করে জানাও খুব দ্রুত। আচ্ছা অনেকেই লিখছো অ যোগ রস্য ই, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো স্বরধ্বনিটা। আচ্ছা, তো ঠিক এরকম আরও অনেক মজার মজার ট্রিপস পেতে এবং খুব সহজে স্পষ্ট ভাষায় জানতে তোমরা রিফাত স্যারের বাংলা কেয়ানের সাথে যুক্ত হতে পারো। এবং তোমরা যদি আরও এরকম ফ্রি ক্লাস চাও তাহলে কমেন্ট করে জানাও, খুব দ্রুতই তোমাদের সামনে আরও অনেক জটিল জটিল বিষয়কে খুব সহজে সাবলীল ভাষায় আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।